কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের আলাদা রাষ্ট্র কায়েম করেছেন দুর্নীতি আর ত্রাসের রাজত্ব। মানবিক করিডোর নিয়ে কোনো চুক্তি হয়নি, জানালেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। প্রক্সি যুদ্ধে যাবে না বাংলাদেশ। রাজনীতিকরণে ক্ষতিগ্রস্ত সাংবাদিকরা, সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়নের আশ্বাস। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদে সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 ইটিভি চ্যানেলে। কিশোরগঞ্জে একটি আলাদা রাষ্ট্র গড়ে তুলেছিলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলে বিভিন্ন পদে থেকে করেছেন হাওড় এলাকার প্রতিনিধিত্ব। একাধারে সংসদ সদস্য, ডেপুটি স্পিকার, স্পিকার, অস্থায়ী রাষ্ট্রপতি এবং সবশেষ দুইবারের রাষ্ট্রপতি তিনি। আর তার প্রভাবে কিশোরগঞ্জ শাসন করত তার ছেলে, ভাই বোন, ভাতিজা ও স্বজনরা। ক্ষমতায় থাকতে কেউ মুখ না খুললেও আব্দুল হামিদ এবং তার স্বজনদের অনিয়ম, দুর্নীতি, জুলুম, নির্যাতনের কথা এখন মানুষের মুখে মুখে। কিশোরগঞ্জ প্রতিনিধি রূপম চক্রবর্তীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মিঠামইন বাজারে ছোট মাছের দোকান রাখাল সাহার অবসরে গান বাজনাও করেন। শিল্পী হিসেবেও তার আলাদা পরিচিতি। একবার সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ভাই আব্দুল হকের কলেজের অনুষ্ঠানে সময়মতো যেতে না পারায় তাদের লোকজন তাকে ধরে নিয়ে নির্যাতন করে প্রায় পঙ্গু করে দেয়। শুধু রাখাল সাহা নন, তুচ্ছ কারণে প্রভাবশালী এই পরিবারের নির্যাতনের শিকার হয়েছে এলাকার অনেকে, যারা এখনো ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে চান না। আমাকে ডেকে নিয়ে কলেজের ভিতরে আমাকে মারপিট করিয়া আমার জীবন পঙ্গু করে দিছে। লাস্টে গিয়ে তার কাছে গিয়া বিচার চাইতে গিয়া উনি আরো ৬০,০০০ টাকা আমার কাছ থেকে জরিমানা নিচ্ছে। সাধারণভাবে এলাকার জনগণ সবাই জিম্মি ছিল, তারা নিজের ইচ্ছা স্বাধীন মতো একটা সত্য কথা বলতে পারতো না। দীর্ঘদিন ক্ষমতার বলয়ে থাকায় আব্দুল হামিদের ছেলে রেজওয়ান আহমদ তৌফিক হন এমপি, ভাই আব্দুল হক নুরু স্থানীয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বোন আছিয়া আলম উপজেলা চেয়ারম্যান, ভাতিজা শরীফ কামাল হন সদর ইউপি চেয়ারম্যান। পরিবারের প্রায় সবাইকে নানা পদ পদবি দিয়ে প্রভাব বলয় গড়ে তোলেন। ভাতিজা শরীফ কামাল এতটাই বেপরোয়া ছিলেন যে ইউপি চেয়ারম্যান হয়েও পুরো উপজেলা নিয়ন্ত্রণ করতেন। জমি দখল, জলমহলের নিয়ন্ত্রণ, সরকারি কাজকর্ম থেকে কমিশন, নিয়োগ ও তদবির বাণিজ্য সবই ছিল তার দখলে। ওনার কাছে গেছিলাম ওয়ারিসের সার্টিফিকেট লেগে, আমার কাছে দিছে না। অনেকদিন ঘুরানির পরে বুঝলাম সে টাকার জন্য দিতেছে না। ইটনা মিঠামইন অষ্টগ্রামে একক রাজত্ব করেছেন আব্দুল হামিদের ছেলে রেজওয়ান আহমেদ তৌফিক। অসংখ্য ভুয়া মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের হয়রানি করা হয়েছে। মিঠামইন বাজারে উপজেলা বিএনপির সভাপতির ভবনের প্রায় অর্ধেক দখল করে জয়বাংলা মার্কেট নির্মাণ করা হয়। আব্দুল হামিদের লোকজন আমার বিল্ডিং এর অংশ কাইটা দিয়া এদের বিল্ডিং করছে। হাওড় উপজেলা মিঠামইন সদরের কামালপুরে আব্দুল হামিদের বাড়ি। নিজের নামে প্রতিষ্ঠা করেছেন ফাউন্ডেশন, ভাইয়ের নামে কলেজ, বাবা ও মায়ের নামে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। তার ক্ষমতার দম্ভে মানুষের সাথে অত্যাচার, জোর জুলুম, নির্যাতন করছে। জমি বিক্রি না করলেও তাদের গড়তে ২ রাইন নেয় না কাউলা নিছে। হাসিনা সরকারের পতনের পর সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও তার স্বজনদের বাড়িঘর, বহুতল ভবনে এখন শুনশান নীরবতা, পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তালাবদ্ধ এসব অট্টালিকা দেখাশোনা করেন একজন কেয়ারটেকার। রাষ্ট্রপতি শুরু হয়ে গেছে, বাড়ি কি করবে, বাড়ি করে দিকে লাগ। আমি বলছি না না না, শেখ হাসিনা ফতন হয়ে গেছে গা, স্বার্থ রান্ধন কইরা আরে বাবা আর সব হয়ে গেছে গা, আপনি বাড়িতে করে আল্লাহ আল্লাহ বলিস নিটো। ৫ আগস্টের পর কিশোরগঞ্জ সদরের খড়মপট্টি এলাকায় আব্দুল হামিদের একটি বাড়ি এবং মিঠামইনে শরীফ কামালের একটি রিসোর্টে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় এই হামলার ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমে হাসনাত আবদুল্লাহ নিজেই জানান। এর কিছুক্ষণ পর এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুকে এই নিয়ে স্ট্যাটাস দেন।
পোস্টে তিনি লিখেছেন, হাসনাতের গাড়িতে 10 থেকে 12 জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, রক্তাক্ত হয়েছেন তিনি। এদিকে হাসনাত আবদুল্লার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা। হামলার ঘটনার পর পুলিশি পাহারায় হাসনাত আবদুল্লাকে ঢাকায় আনা হয়। এ নিয়ে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে রাতে ব্রিফ করবে দলটি। মানবিক করিডোর নিয়ে কোনো চুক্তি বা সমঝোতা হয়নি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে এক সেমিনারে মিয়ানমারের সঙ্গে প্রক্সি ওয়ারে বাংলাদেশ জড়াবে না বলেও জানান তিনি। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, রোহিঙ্গাদের একত্রীকরণ নয়, বরং প্রত্যাবাসনই একমাত্র সমাধান। মফিউর রহমানের রিপোর্ট। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিওপি অডিটোরিয়ামে বিওপি ও সশস্ত্র বাহিনী বিভাগের আয়োজনে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে এই সেমিনার। এতে বক্তব্য রাখেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশ মিয়ানমারের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল জানিয়ে এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, দেশটিতে নতুন করে অস্থিতিশীলতা তৈরি হোক এমন কোনো কিছুই করবে না বাংলাদেশ। রাখাইনে মানবিক করিডোর ইস্যুতে ছড়ানো অপপ্রচারের সঙ্গে বাস্তবতার মিল নেই। What I told you in my interactions with you continues to be that we do not support this neighborhood of Myanmar, and we respect the territorial integrity. This is our position. যুক্তরাষ্ট্র হয়ে মিয়ানমারের সঙ্গে কোনো প্রক্সি ওয়ারে জড়াবে না বাংলাদেশ, বরং এ নিয়ে যা প্রচার হচ্ছে তা নিছকই অপতথ্য ও গুজব। If we are arranging a proxy war in favor of the US, why China has been helping us in meeting with partners of Myanmar government and other stakeholders? সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের কখনোই বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হবে না। We must arrive at, through diplomacy and through negotiations, maybe beyond diplomacy also, we must have the roadmap how all these people can go back, not the tokenism that was tried twice and failed. রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে খুব বেশি আশাবাদী হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। They have to go back voluntarily. মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। রাজনীতিকরণের ফলে সাংবাদিকরাই বেশি ক্ষতির মুখে পড়েছে বলে মনে করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। বিগত 15 বছরে স্বৈরাচার সরকারের সময় গণমাধ্যমগুলোর কার্যকলাপ নিয়ে ফ্যাক্ট ফাইন্ডিংয়ের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন তিনি। আর গণমাধ্যমের ক্ষমতা খর্ব করতে সিক্রেট এজেন্সিকে ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ ডক্টর ইফতেখারুজ্জামানের। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে টিআইবিতে ইউনেস্কো ও সুইডিশ দূতাবাসের আয়োজনে ব্রেভ নিউ বাংলাদেশ রিফর্ম রোডম্যাপ ফর প্রেস ফ্রিডম শীর্ষক এই সেমিনার। এতে গণমাধ্যমের স্বাধীনতা, প্রতিবন্ধকতা ও নিরাপত্তা সহ উঠে আসে নানা ইস্যু। Freedom of expression is a universal human right. In too many parts of the world, journalists face censorship, intimidation or violence just for doing their jobs. সংবাদ মাধ্যমে হস্তক্ষেপ, সরকারের হস্তক্ষেপ বন্ধ হয়েছে, কিন্তু সরকারের বাইরে, সরকার বহির্ভূত বিভিন্ন এজেন্ট বলতে আমি বলছি যে ব্যক্তি বা গোষ্ঠীর প্রভাব এখনো আছে, হস্তক্ষেপ এখনো চলছে। গণমাধ্যম নিয়ন্ত্রণে অযাচিত হস্তক্ষেপের কারণে সিক্রেট এজেন্সিগুলোর সংস্কার প্রয়োজন বলে জানান টিআইবি নির্বাহী পরিচালক। বাংলাদেশের বাক স্বাধীনতা থেকে শুরু করে গণমাধ্যম স্বাধীনতা, সকল স্বাধীনতার যেই প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বড় খর্ব করার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে এবং তারা নিজেরা ব্যবহার করেছে তাদের ক্ষমতা, তাদের জুরিসডিকশনটাকে ভায়োলেট করে রীতিমতো, সেটা হচ্ছে সিকিউরিটি এজেন্সিসগুলো। সাংবাদিকতা সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। যত বেশি সংবাদ মাধ্যম প্রশ্ন করে, রাষ্ট্রের ভিতরে যারা দায়িত্বশীল আছে তারা আরও দায়িত্বশীল আচরণ করতে বাধ্য হয়। সুতরাং সংবাদ মাধ্যমকে প্রশ্ন করতেই হবে, প্রশ্ন তুলতেই হবে। গণমাধ্যমের কার্যকলাপ নিয়ে তথ্যানুসন্ধানের প্রয়োজনীয়তার কথাও জানান তিনি। গত 15 বছরের মিডিয়া সিচুয়েশন নিয়ে আমরা চেষ্টা করব যে একটা ফ্যাক্ট ফাইন্ডিং করার জন্য। এটা আমাদের একটা উদ্যোগ আছে যেটা মন্ত্রণালয় থেকে হইতে পারে, আরেকটা আলোচনা চলমান আছে যেটা জাতিসংঘ থেকে আমরা হইতে পারে, যে শুধুমাত্র এই সিস্টেম না, যে মিডিয়া পুরা এস্টাবলিশমেন্টটা কীভাবে পলিটিসাইজড হয়েছে,
এবং এটার ভুক্তভোগী আজকে সাংবাদিকরা নিজেরা বললেন যে ওনারা নিজেরাই এটার ভুক্তভোগী। অযৌক্তিক মামলাও সরকারকে বিব্রত করছে বলে উল্লেখ করেন তথ্য উপদেষ্টা। একটা অভিযোগ যেটা সত্য, সে অভিযোগে কিন্তু মামলা হয় না, মামলা হয় হত্যা মামলা। এখন এটা নিয়ে আমরাও বিব্রতকর পরিস্থিতিতে আছি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। লন্ডনে চিকিৎসা শেষে মঙ্গলবার দেশে ফিরছেন খালেদা জিয়া। সংবর্ধনা দিতে জোর প্রস্তুতি, থাকছে কঠোর নিরাপত্তা। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। প্রায় 4 মাস লন্ডনে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সকালে ঢাকায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে উষ্ণ সংবর্ধনা দিতে জোর প্রস্তুতি নিচ্ছেন দলটির নেতারা। এদিকে খালেদা জিয়ার প্রত্যাবর্তনের নিরাপত্তা জোরদার করেছে ডিএমপি। মানিক শিকদারের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কাতারের আমিরের পাঠানো বিশেষ রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে সোমবার হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেবেন। তাকে বিদায় জানাতে বিমানবন্দরে থাকবেন তার ছেলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে রবিবার রওনা হয়ে সোমবার ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও পরবর্তীতে খালেদা জিয়ার ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন আসে এবং একদিন পেছানো হয়েছে। মঙ্গলবার ঢাকায় পৌঁছালে বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির শীর্ষ নেতারা। সেখান থেকে খালেদা জিয়া যাবেন গুলশানে নিজ বাসভবন ফিরোজায়। আমার বিশ্বাস এইভাবে জনগণ সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন এবং তারা তাদের প্রিয় নেত্রীকে রিসিভ করার জন্য তারা সব রকম ব্যবস্থা নেবেন। এদিন এয়ারপোর্টে অসংখ্য নেতাকর্মী খালেদা জিয়াকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন। বিমানবন্দর থেকে ফিরোজা পর্যন্ত সড়কে জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাবেন। আমাদের টার্গেট আছে, আমরা বিশাল একটা শোডাউন দেব ইনশাল্লাহ। উনি সারা বাংলাদেশের নেত্রী, সেই জন্য আবেগে অনেক মানুষ, এটা আসলে আনকাউন্টেবল, এটা রাইট নাও আমরা আসলে কাউন্ট করতে পারবো না, তবে থাউজেন্ডস। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আসার পরে আমরা আমাদের আরও বেশি আনন্দিত হবে ইনশাল্লাহ নেতাকর্মীরা। এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ রাজধানীতে নিরাপত্তা নিশ্চিতে বিশেষ উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আমরা সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের সাথে সমন্বয় করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করব। তবে যানজট বা কোনো রকম জনদুর্ভোগ সৃষ্টি না হয় সে ব্যাপারেও সতর্ক থাকতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। ফেনীতে হাঁস ও কবুতর চুরির অপবাদে ছেলেদের না পেয়ে সালিশ বৈঠকে তাদের মায়েদের নাকে খত দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। এই ঘটনায় দোষীদের বিচার দাবি করেছেন সাধারণ মানুষ। পুলিশ বলছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ফেনী প্রতিনিধি নজরুল ইসলাম রঞ্জুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া 1 মিনিট 53 সেকেন্ডের ভিডিওতে দেখা যায় সালিশ বৈঠকে 2 নারীকে নাকে খত দেওয়ানো হচ্ছে। স্থানীয়রা জানান মধ্যম মাথিয়ারা গ্রামের জাহাঙ্গীর সরকারের বাড়ি থেকে কয়েক মাস আগে কবুতর চুরি হয়। সপ্তাহখানেক আগে আবারও চুরি হয় হাঁস। এ ঘটনায় রাকিব ও বিজয় নামে 2 যুবককে সন্দেহ করেন তারা। বৃহস্পতিবার রাতে সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দেলুর নেতৃত্বে বসে চুরির সালিশ বৈঠক। রাকিব ও বিজয়কে না পেয়ে তাদের মায়েদের দেওয়া হয় শাস্তি। সে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সিসি ক্যামেরার ফুটেজে ধরা খাওয়ার পর এটা নিয়ে একটা সালিশ হয়েছে। এখানে সালিশের মধ্যে ছেলেরে 50 বারের মতো উদ্বোস করাইছে। ছেলে মায়েরও কানে ধরাই নাকে খত দিচ্ছে। সামান্য হাঁস মুরগি নিয়ে যে বড় আয়োজন করছে, এমনকি এটার কারণে ছেলের মা অপমানী হয়েছে। একটা ছেলের মা বাড়ি থেকে চলে গেছে। সহযোগী সুহেল নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করলেও ঘটনার জন্য লজ্জিত এবং ক্ষমা প্রার্থনা করেন সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার। আমাদের অপরাধও যদি হয়ে থাকে 17,000 জনতা লক্ষ থেকে বাঁচানোর তাগিদে হয়তো আমি মানবতার দৃষ্টিতে, সামাজিক দৃষ্টি, মানবতার দৃষ্টিতে ভুল হতে পারে। এই জন্য আমি এত দুঃখ প্রকাশ করতে। আমি এখনো বিচারকের কাতারে যাইনি। ছেলেরে কন্ট্রোল করার জন্য বা ছেলেরে উৎসাহ না দেওয়ার জন্য তারা একটু সাজা দিচ্ছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। যে বিষয়টা দেখলাম সেটা মানহানির বিষয় প্রথমভাবে ধারণা করছি। যদি মানহানির বিষয় থাকে, মানহানির জন্য তাকে তো আমাদের কাছে মানহানির প্রতিকার চাইতে হবে।
সেই অনুযায়ী আমরা আইনগত বিষয়ের দিকে আমরা ব্যবস্থা নেব। রোববার দেলোয়ার হোসেনকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেয় উপজেলা বিএনপি। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। কিশোরগঞ্জের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের আলাদা রাষ্ট্র কায়েম করেছেন দুর্নীতি আর ত্রাসের রাজত্ব। মানবিক করিডোর নিয়ে কোনো চুক্তি হয়নি জানালেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। প্রক্সি যুদ্ধে যাবে না বাংলাদেশ। রাজনীতিকরণে ক্ষতিগ্রস্ত সাংবাদিকরা, সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়নের আশ্বাস। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 ইটিভি চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।